ওকে, গত ক্লাসে আমরা লাস্টে এসে একটা অঙ্ক দেখে আমরা শেষ করছিলাম যে আমরা নরমালি কনভেক্টিভ ফোর্স কনভেকশন হিট ট্রান্সফারের একই আইডিয়া। তোমার সামহাউ ফ্লুইড ফ্লো হচ্ছে, আর সেই ফ্লুইড ফ্লোর কারণে হিট ট্রান্সফার হচ্ছে। তো আমাদের কোনো না কোনোভাবে নাসেল নাম্বারে রিচ করতে হবে। নাসেল নাম্বার রিচ করলে সেই নাসেল নাম্বার থেকে আমি এইচ পাবো, এইচ থেকে কিউ পাবো। এখন কোশ্চেনে অনেক সময় কিউ চাই, অনেক সময় কিউ না চাই, অন্য কিছু চাই। যেমন কোনো এক জায়গায় ওয়াল টেম্পারেচার চাইছে, কোনো এক জায়গায় ফ্লুইডের টেম্পারেচার চেঞ্জ হবে কতটুকু সেটুকু চাইছে। তো এগুলো সবই হলে একইভাবেই সম্ভব আরকি। যে তোমার বেসিক ইকুয়েশন একটাই। হিট ট্রান্সফারের যে কিউ, সেই কিউ শুড বি ইকুয়াল টু এমসিপি ডেল টি। তো তাই যদি হয় তাহলে ব্যালেন্স করলে সবসময় রেজাল্ট আসবে। এখন কখনো তোমার টি দরকার হতে পারে ওয়ালের, কখনো টি দরকার হতে পারে লিকুইডের। হোয়াটএভার দ্য কেস, ইকুয়েশন গুলো আমরা একই ইউজ করছি। তো সিমিলার ভাবে আরেকটা অঙ্ক দেখলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা ফোর্স কনভেকশনের চ্যাপ্টার মোটামুটি এখানে ক্লোজ করে দিতে পারবো। নেক্সট ক্লাস থেকে নতুন টিচার ন্যাচারাল কনভেকশন শুরু করবে। ওকে, এই অঙ্কটা আমরা দেখি তাহলে। অঙ্কের ডেটা গুলো দেখো, অনেক অঙ্কের ডেটাই আগের ডেটার সাথে রিপিটেশন আছে, বিকজ এটা প্রবাবলি হলম্যানের বইয়ের অঙ্ক যতদূর মনে পড়তেছে আমার। যদি তাই হয়ে থাকে, ওরা নর্মালি যেরকম করে যে একটা অঙ্ক করার পরে তারপরে বলে যে ওই অঙ্কটার পুরান অঙ্কের রেফারেন্স দেয় যে ওই অঙ্কটা এখন এই সিচুয়েশন হলে কিভাবে হবে, এই টাইপের আর কি। যার ফলে অনেক অঙ্কে দেখবে যে ডেটা সিমিলার থাকে, তার মানে একই না যে মানে শুরুটাও কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ একই রকম থাকে। তো তাড়াহুড়া করে অঙ্ক করে অঙ্কটা পুরোটা পড়ে অঙ্ক করে আর কি। মানে অনেকে আছে এত ভালোভাবে প্র্যাকটিস করে আছে যে অঙ্কের চেহারা দেখলে তার অঙ্কের সলিউশন মনে পড়ে যায়। তো অঙ্ক পুরোটা না পড়ে এসে অঙ্ক করা শুরু করে দেয়। তো এই জন্য একটু কেয়ারফুল থাকো, অঙ্কটা একটু পড়ো আগে। 300 ডিগ্রি কেলভিনের এয়ার এক অ্যাটমসফেরিক প্রেসারে আছে, যেটা একটা স্মুথ টিউবের ভিতর দিয়ে যাচ্ছে, যে টিউবের ডায়ামিটার 2 সেন্টিমিটার, লেন্থ 10 সেন্টিমিটার। The air velocity is 40 meter per second. What constant heat flux must be applied at the tube surface to result in an air temperature rise of 5 degree? তার মানে হলো এয়ার 300 ডিগ্রি কেলভিনে যেটা ঢুকতেছে সেটা 305 ডিগ্রি দিয়ে বের হবে 10 সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটার পার হলে তার টেম্পারেচার 305 ডিগ্রি হইতে হবে। তার মানে 10 সেন্টিমিটার ট্রাভেল করার সময় তার টেম্পারেচার 5 ডিগ্রি বেড়ে যাবে। সো এইটা করতে গেলে আমাকে ওয়ালে কি পরিমাণ হিট সাপ্লাই দিতে হবে। এখন এয়ার কেন গরম হবে? অবভিয়াসলি পাইপের ওয়াল টেম্পারেচার হাই, সেই কারণে এয়ার গরম হচ্ছে। তো সেই টেম্পারেচার হাই মেইনটেইন করার জন্য পাইপে আমাদেরকে একটা হিট ইনপুট দিতে হবে। সেই হিট ইনপুটটা কত হবে Q/A তে জানতে চাইছে। তো আমরা Q বাইর করতে পারলেই হবে। তো সেটা বের করার একটা ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্ট হলো হোয়াট এভারেজ ওয়াল টেম্পারেচার উড বি নেসেসারি ফর দিস কেস। তো বলছে যে এই সিচুয়েশনের জন্য ওয়াল টেম্পারেচার কত থাকতে হবে? এভারেজ ওয়াল টেম্পারেচার। অবভিয়াসলি ওয়াল টেম্পারেচার ফিক্স থাকবে না, যেহেতু কিউ ফিক্স বলছে। সো এভারেজ ওয়াল টেম্পারেচারটার কথা জানতে চাইছে। এখন আমরা প্রথমে যেটা করি অন্য অঙ্কে ফ্লুইড প্রপার্টি নিয়ে আগে কথা বলি, তাই না? তো এখানে এয়ার 300 ডিগ্রির আছে। দেখো ফার্স্টে বলছে যে যেহেতু এল বাই ডি ইজ ভেরি স্মল, মানে হলো মাত্র 10 সেন্টিমিটার লম্বা। তো বলছে যে আহ আমরা নরমালি দেখে আসছি এন্ট্রান্স রিজিয়নের ডিসটেন্স বের করছি আমরা, মানে টার্বুলেন্ট হলেও 10 টাইমস ডায়ামিটার, আর ল্যামিনার হলে তারও বেশি। তো ওই জিনিসগুলা সেই ক্ষেত্রে এখানে 10 টাইমস ডায়ামিটার না, এটা মাত্র 5 টাইমস ডায়ামিটার। তো বলতেছে যে এটা মোটামুটি শিওর যে এটা এন্ট্রান্স রিজিয়নেই হবে। তো আমরা এন্ট্রান্স রিজিয়নের অঙ্ক করবো আর কি এটার জন্য, যে পুরো সিস্টেমে যে ঘটনাটা বলছে সেটা এন্ট্রান্স রিজিয়নেই করবে। আমরা মেন ফুলি ডেভেলপড রিজিয়নে রিচ করতে পারবো না 10 সেন্টিমিটার। তো এন্ট্রান্স রিজিয়নের জন্য যদি আমি অঙ্ক করি, প্রথমে যেটা বললাম যে ফ্লুইড প্রপার্টি গুলো ক্যালকুলেট করবো। তো 300 ডিগ্রি কেলভিনের জন্য বের করছে। এখন গত ক্লাসে যে অঙ্ক করছি সেই অঙ্ক অনুযায়ী এটা করা উচিত ছিল 300 প্লাস 300
302.5 মানে অ্যাভারেজ ফ্লুইড টেম্পারেচার 302.5 কেলভিনে, তাই না? তো ওইটাই আমি গত ক্লাসে বলতেছিলাম যে অনেক সময় দেখবো যে আমাদের একটা ডেটা দিয়ে করে ফেলছে অ্যাভারেজ না নিয়ে। এটা যেমন সেরকমই একটা এক্সাম্পল। তো এটা আসলে 302.5 দিয়ে যদি কেউ করো তাতেও কোনো সমস্যা নেই। 300 দিয়ে করলেও সমস্যা নেই, এই জন্য যে এত অল্প ডিফারেন্স এই প্রপার্টি গুলো ভ্যারি করবে না আরকি। তখন কেউ যদি টেম্পারেচার না রেখে জাস্ট এভাবে রাখো যে এভারেজ ফ্লুইড টেম্পারেচার ফ্লুইড প্রপার্টি দিস, তাহলে কারো বোঝারই উপায় নাই তুমি 300 দিয়ে করছো না 302.5 দিয়ে করছো, এত ক্লোজ হবে আর কি। তো এনিওয়ে তারপরে যেটা হইলো যে এখানে কাইনেমেটিক ভিসকসিটি পাইলো, থার্মাল কন্ডাক্টিভিটি পাইলো, প্রান্ডল নাম্বার পাইলো, সিপি পাইলো, রো পাইলো। এখন রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করো। আগে দেখো এটা ল্যামিনার না টার্বুলেন্ট। এন্ট্রান্স রিজিয়ন তো সেটা আমরা বুঝছি, সেটা ফর শিওর, লেন্থ যেহেতু কম। বাট ফ্লুইডটা ল্যামিনারও হতে পারে, টার্বুলেন্ট হতে পারে। কোনটা হবে সেটা আমাদের জানতে হবে। দেখো রেনল্ডস নাম্বার কত আসে? আসছে কারো? 5.1 into 10 to the power 4. 10 to the 4 মানে 4টা শূন্য, মানে 50,000-এর মতো, 51,000-এর মতো। আচ্ছা, ওকে, এটা বললো একজন। আর অন্য কেউ? আর কেউ একটু ভেরিফাই করো, সেম ভ্যালু আসে না ডিফারেন্ট ভ্যালু আসে? 51,000-এর কাছাকাছি আসে। ওকে, 51,000-এর কাছাকাছি আসে। তাহলে আমাদের রেনল্ডস নাম্বার হলো এরকম 51,000-এর মতো। ঠিক আছে। সো দ্য ফ্লো ইজ টার্বুলেন্ট, সেটা এখন আমরা বুঝতে পারছি, কিন্তু ইন্টারসিজনের ফ্লো। এখন ইন্টারসিজনের ফ্লো মানে ইন্টারসিজনের ক্ষেত্রে অঙ্ক আমরা কিভাবে করি, কি শিখছিলাম মনে আছে? ইন্টারসিজনের ক্যালকুলেশন কিভাবে করা যায় নাসেল নাম্বারে? ডু ইউ রিমেম্বার ইন্টারসিজন কিভাবে করা যায়? মানে কোন ইকুয়েশন বা কোন ওয়েতে করলে ইন্টারসিজনের অঙ্কটা করা যাবে, মনে আছে কিনা? কারো মনে নেই? মানে আমি অঙ্ক পুরো সলিউশনের কথা বলতেছিলাম, মানে আমার এখন নেক্সট স্টেপ কি হবে আমি সেটা জানতে চাচ্ছি। কি কেউ সাজেস্ট করবে না কিছু? স্যার একটা ইকুয়েশন ছিল, বাট শর্তটা স্যার ছিল L/D 10 এর বড় আর 400 এর ছোট হবে, মানে 10 আর 400 মধ্যে, কিন্তু এটা তো স্যার 5, এটা তো স্যার শিওর না। তো ওই ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল হচ্ছে না আপাতত, তাই তো? দিস মানে একটা ইকুয়েশন ছিল টার্বুলেন্ট ইন্টারেস্ট রিজনের জন্য। আচ্ছা, এখন আমরা যদি একটু পুরান স্লাইডে যাই, তাহলে তোমার কথা ঠিক আছে যে ইকুয়েশনের ইস্যু আছে, বাট আমরা আরো একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে এরকম প্লট দেখছিলাম, মনে আছে? বলছিলাম যে এখানে গ্রেড নাম্বার থাকতে নাসেল নাম্বার বের করা যায়, মনে পড়ছে? এন্ট্রান্স এর জন্য কিন্তু এটা সেটা স্যার ল্যামিনার ইন্টারেস্ট রিজন, টার্বুলেন্টের জন্য আরেকটা। টার্বুলেন্টের জন্য আছে প্লট, বাট প্লটের কথাই বলতে চাই। এই প্লটটা দেখাইছি ক্লাসে, মনে আছে? গত ক্লাসেই দেখাইছি মনে হয়, যে ইকুয়েশন দিয়ে আমরা যেই কাজ করি প্লট দিয়ে সেই কাজই করা যায় আর কি। বাট ল্যামিনারের ক্ষেত্রে সিম্পল সিচুয়েশন থেকে কন্ডিশন মাত্র 2-3টা দিয়ে কভার হয়ে গেছে। টার্বুলেন্টের ক্ষেত্রে অনেক ফ্লাকচুয়েট করে, সেই জন্য অনেকগুলো কন্ডিশন, এখানে প্রাণের নাম্বার শর্ত আলাদা, রেনল্ডস নাম্বার শর্ত আলাদা। বাট এই কার্ভটা দিয়ে কিন্তু আমরা করতে পারবো। আমরা আসলে এই কার্ভটা ইউজ করবো, বিকজ সুইটেবল ইকুয়েশন পাওয়া না পাওয়ার ব্যাপার আছে একটা, অথবা যেটা হলো পরীক্ষায় স্টুডেন্ট, যদি স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করো, এই তোমার এই প্লটটা আমাদের নরমালি অ্যাভেলেবল থাকে পরীক্ষার হলে আর কি। আচ্ছা, এখানে ভালো কথা মনে হচ্ছে, বলে নিই আমি আবার, তাও আগেও হয়তো বলছি। সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার সময় কোশ্চেনে তোমার
নরমালি তো কোশ্চেনের সাথে ইকুয়েশন টিকুয়েশন দেওয়া থাকতে পারে, সেটা আলাদা। আদারওয়াইজ নরমালি আমরা যখন লাইভ পরীক্ষা হতো ক্লাসরুমে, তখন আমরা একটা ছোট্ট বুকলেট সাপ্লাই দিতাম কোশ্চেনের সাথে। তো বুকলেটের মধ্যে ওই ফ্লুইড প্রপার্টির টেবিল, এরকম প্লট বা ইকুয়েশন যেগুলো লাগে অঙ্ক করতে, সেগুলা ওখানে দেওয়া থাকতো। সো দ্যাট তোমার ওখান থেকে উল্টায় উল্টায় তুমি নিতে পারো আরকি। তো এই জিনিসগুলা অনলাইনে পরীক্ষা হলে অবশ্য মনে হয় পিডিএফ দেওয়া থাকে বা কোশ্চেনের সাথে দিয়ে দেওয়া থাকে, হোয়াটএভার যেভাবে হোক। মোট কথা হলো এভেইলেবল থাকবে। তো এখন যেটা বললো একজন যে এটা ইকুয়েশন যেটা এভেইলেবল ছিল সেটা রেঞ্জে কভার হচ্ছে না। তো ইকুয়েশনে না যে আমরা প্লটে চিন্তা করতে পারি। প্লটটা ছিল এই প্লটটা। তো এই প্লটটা দেখো, এখানে অনেকগুলা সিচুয়েশন দেওয়া, তাই না? ৭টা কার্ভ আছে এখানে। এখন কোন কার্ভটা আমার জন্য সবচেয়ে সুইটেবল এখানে? আমাদের প্রান্ডল নাম্বার ছিল কত? 0.7, রেনল্ডস নাম্বার ৫১,০০০। এখন এই ২ টার থেকে আমাকে জাজ করতে হবে এই লাইনগুলোর মধ্যে কোন লাইনটাতে আমি কাজ করব। ৭টা লাইন আছে এখানে। বলো কোনটা সুইটেবল হয়? গাড়িটা, হ্যাঁ বলো। স্যার প্র্যান্ডল নাম্বার 0.7 আর রেনল্ডস নাম্বার 50,000 থেকে স্যার 2 × 10⁵ যেটা এই কার্ভটা স্যার ইউজ করলাম। ওকে, আচ্ছা। প্রথমে উপরটা বাদ দেই। এই যে তো এখানে সব এই উপরের ৩টার জন্যই বলছে প্যানেল নাম্বার 0.01 হইতে হবে, সেটা বাদ। তারপরেরটা যদি আসি, প্যানেল নাম্বার 0.7, রেনল্ডস নাম্বার ৫০,০০০ থেকে ২ লাখ। এটা চলতেছে, আমাদের রেঞ্জে কভার করতেছে। তারপরে এখানে প্যানেল নাম্বারের ৩ রকম আছে। এর মধ্যে মাঝখানের লাইনটা যদি নাও, প্যানেল নাম্বার 0.7 ঠিক আছে। রেনল্ডস নাম্বার বলছে ১ লাখ। তো তোমার রেনল্ডস নাম্বার হলো ৫০,০০০ এর মতো। তো এটাও সুইটেবল হচ্ছে না, তাহলে এটাও বাদ। তাইলে মাঝখানে যেটা সেটাই সবচেয়ে সুইটেবল, যে রেনল্ডস নাম্বার ৫০,০০০ থেকে ২ লাখের মধ্যে, আর প্যানেল নাম্বার 0.7। তাহলে হলো এই যে নিচের থেকে ৩ নাম্বার সলিড লাইন যেটা, এই যে এইটা, এই জিনিসটা হলো তোমার সুইটেবল লাইন। আর L/D হলো 5। তো এই 5 বরাবর যদি তুমি যাও, তাহলে এখানে একটা ভ্যালু, সেই ভ্যালুটা হলো এখানে 1.1, 1.2, 1.15 এর মতো। ঠিক আছে? ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু 1.15 এর মতো হবে। ঠিক আছে, এগ্রি করো? জি স্যার 1.1 এর একটু বেশি হবে। হ্যাঁ, এই তো 1.1 আর 1.2 এর মাঝখানে, তো এই জন্য 1.15 বললাম। তো তার এখন এই 1.15 টা আসলে কি মিন করে? এই যে দেখো, ওয়াই অ্যাক্সিস এ কিন্তু একটা রেশিও বলছিলাম, মনে আছে তো? এটা আসলে কি মিন করে? 1.15 দিয়ে তো আর আমি এইচ বের করতে পারবো না, বা নাসেল নাম্বার বের করতে পারবো না, কারণ নাসেল নাম্বারের একটা রেশিও বলে, নাসেল নাম্বার তো বলে না। তো আমি আসলে কি করবো এখন? 1.15 ভ্যালুটা নিয়ে আমার কি করণীয়? বলো, এই রেশিওটা দেখে কেউ কিছু এক্সপ্লেন করতে পারবো না, যে রেশিওটা কি মিন করতেছে? স্যার এটা ফুললি ডেভেলপ ফ্লো এর সাথে কম্পেয়ার করা হচ্ছে মনে হয়। এক্স্যাক্টলি। ফুলি ডেভেলপ ফ্লোর আর তোমার এখনকার যেটা, সেটার রেশিও হচ্ছে 1.15। তার মানে তুমি যদি ফুললি ডেভেলপ ফ্লো ইকুয়েশন দিয়ে ফুললি ডেভেলপটা ক্যালকুলেট করতে পারো, তাহলে তোমার এন্ট্রান্স রিজনেটা হবে তার 1.15 টাইমস। ঠিক আছে, সেটাই বলছেন। তো দেখো যে ওই নাসেল নাম্বার এক্স মানে হলো তোমার, যে এখন যে নাসেল নাম্বার যেটা চাচ্ছ তুমি এন্ট্রান্স রিজনের জন্য, ডিভাইডেড বাই নাসেল নাম্বার ইনফিনিটি মানে হলো যে ফার ফ্রম দ্য এন্ট্রান্স রিজন, তো ফুলি ডেভেলপের জন্য। তো তার মানে আমি এটুকু আমি বুঝে ফেলছি যে আমার আহ
নাসেল নাম্বারের রেশিওটা 1.15 নিতে হবে। এখন তাহলে হলো যে 1.15 দিতে হয়, তাহলে আমাকে ফুলি ডেভেলপের ইকুয়েশন ইউজ করতে হবে। এবং এই আগে যে ইকুয়েশনের একটা টেবিল দেখাচ্ছে, অনেকগুলো ইকুয়েশন দেওয়া, ডান পাশে শর্ত দেওয়া, অনেক রকম দেওয়া ছিল, সেগুলা যদি আমরা ইউজ করি তাইলে ওখান থেকে আমরা দেখতে পারবো যে ডিটাচ ভোল্টের ইকুয়েশনটা মোটামুটি সুইটেবল হয়। তো সেই হিসাবে ডিটাচ ভোল্টের ইকুয়েশন যদি আমি ইউজ করি, রেনল্ডস নাম্বার 0.023, সরি, নাসেল নাম্বার ইকুয়াল 0.023, রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 0.8, পার্নল নাম্বার টু দি পাওয়ার 0.4। এই ইকুয়েশন ইউজ করে ফুলি ডেভেলপড নাসেল নাম্বার আমি ক্যালকুলেট করতে পারবো। তো ফুলি ডেভেলপড নাসেল নাম্বার আসছে আমার 116.3। এইটুকু পর্যন্ত ক্লিয়ার হচ্ছে? কি তাইলে আমার এন্ট্রান্স যেটা আমাকে অ্যাকচুয়ালি দরকার, সেটার নাসেল নাম্বার কত হবে? আচ্ছা, নাসেল নাম্বার যত হোক, মানে আমার আলটিমেটলি এইচ বের করতে হবে আর কি। এই বই যেটা করছে ওরা নাসেল নাম্বার আর বের করে না, এটার জন্য এইচ বের করছে, বের করে অ্যাকচুয়াল মানে এন্ট্রান্সের জন্য এইচ বের করছে আর কি। তো আমাকে বলো যে তোমার তাহলে আলটিমেটলি এন্ট্রান্সের জন্য এইচ কত হবে? মানে এই ইকুয়েশনের জন্য যে এইচ আসে তার সাথে 15% বেশি হবে আর কি। এখন তুমি নাসেল নাম্বার 15% বাড়ায় এইচ ক্যালকুলেট করতে পারো, অথবা এটা থেকে এইচ ক্যালকুলেট করে সেটা 15% বাড়াতে পারো, কিন্তু নাসেল নাম্বার আর এইচ তো প্রপোর্শনাল আর কি, এইচ ডি বাই কে না। তো আমাকে এখন বলো তাহলে আমার ফাইনালি এইচ কত হচ্ছে এখান থেকে? So 176.425. 176.4, এটা কি মানে কোনটা বলতেছো, ওই এন্ট্রান্সের এইচ নাকি ফুলি ডেভেলপের এইচ? Sir, entrance H. আচ্ছা, আর কেউ বলো দেখি ভ্যালু কেমন আসে, মিলে নাকি ডিফারেন্ট আসে? 175.47। ওকে, এতটুকু মানে কাছাকাছি, তাও ডিফারেন্সটা হলো কেন? মানে স্যার নাম্বার আমি আর কি প্রথম এইচটা আলাদা করে বের করি নাই, এক ডাইরেক্ট ভ্যালুটাই আগের 4 ডিজিট পর্যন্ত যেটা ছিল ওইটার সাথে 1.15 মাল্টিপ্লাই করেছি। না, সেটা বুঝতে পারছি, মানে একই আসা উচিত আর কি, যেভাবেই করো, কারণ এখানে তো সব রাউন্ড ফিগার দেওয়া। উম, আচ্ছা ঠিক আছে, সেটা সমস্যা না, মানে তার জন্য রেজাল্ট আসলে এমন কোনো ফ্লাকচুয়েট করে না। এবার আমি কিউরিয়াস যে যেটুকু করছে সেটুকু বা কেন করলো আর কি। আচ্ছা, বইয়ে যেটা করছে সেটাতে হলো তোমার, ওরা এটার জন্য এইচ বের করছে আগে, তারপর সেই এইচ কে 15% বাড়াইছে, তাতে আসছে 175.5। তো তুমি তোমার লাস্টে যে বললা তার তো বেশি কাছে গেছে। ফার্স্টে যে বললা কত বললো, 174? 176.425. কোন অ্যাপ্রোচ করছো, আগে এইচ বের করছো তারপর বাড়াইছো নাকি আগে? স্যার ডিফারেন্সটা হচ্ছে রেনল্ডস নাম্বার হচ্ছে মানে আমি হচ্ছে নিছি 51,019.39। ওকে ওকে ওকে, তাহলে অন্য আগেই ডিফারেন্স হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আদারওয়াইজ যেটা বলতেছিলাম যে এখানে যেমন বইয়ে যেটা করছে সেটা হচ্ছে যে ফুলি ডেভেলপের জন্য এইচ বের করে ফেলছে, তারপরে সে এইচ কে 15% বাড়াচ্ছে। তুমি নাসেল নাম্বারকে 15% বাড়ায় সেটা থেকে এইচ করতে পারো, একই রেজাল্ট হবে, কোনো সমস্যা নেই। তো আলটিমেটলি আমার এইচ পাওয়া গেল এন্ট্রান্স রিজিয়নের জন্য। এটাই কিন্তু আমার আসলে দরকার ছিল। এন্ট্রান্স রিজিয়নে কোনো ইকুয়েশন দিয়ে ডিরেক্ট পাওয়া যাচ্ছে না, তো আমরা
ফুলি ডেভেলপারটা ক্যালকুলেট করে সেটাকে তারপর 15% বাড়ায় এই এনটিএফসির জন্য বের করলাম। তো এই যখন আমার হয়ে গেছে, এখন আমি কিন্তু হিট ট্রান্সফারের ক্যালকুলেশনে চলে যেতে পারি। আমার কোনো সমস্যা নেই হিট ট্রান্সফার ক্যালকুলেশন যাচ্ছে। এখন আমি তাহলে কি করবো? আমাকে চাইছে হলো হিট ফ্লাক্স বের করতে হবে, তাই না? যে হিট ফ্লাক্স দিলে ইয়ে হবে আর কি। এখন হিট ফ্লাক্স কিভাবে বের করবো? হিট ফ্লাক্স মানে কিউ বাই এ, তাই না? তো আমরা জানি কিউ সমান এইচ এ ডেল্টা টি। তো কিউ বাই এ মানে হলো এইচ ডেল্টা টি। এইচ তুমি পেয়ে গেছো, ডেল্টা টি কোনো প্রবলেম নাই। ডেল্টা টি প্রবলেম আছে কি মনে হয়? তো ওয়াল টেম্পারেচার লাগবে, মানে ওয়াল টেম্পারেচার আননোন। ওয়াল টেম্পারেচার আননোন, ওকে। তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, তার মানে ওই ইকুয়েশন দিয়ে আমার কিউ বের করতে গেলে ওয়াল টেম্পারেচার লাগছে, তাই তো? আমরা ওই টেম্পারেচার দিয়ে কিউ বের করবো না, আমরা এমসিপি ডেল্টি দিয়ে কিউ বের করবো, ওকে। বিকজ এমসিপি ডেল্টি সব ডেটা আমাদের কাছে আছে। তো এম আমরা কনভার্ট করে নিলাম, ঠিক আছে। সিপি কোশ্চেনে দেওয়া ছিল, তো ওখান থেকে এমসিপি ডেল্টি করলে কিউ এর ভ্যালু আসে। এখানে ডেল্টি কিন্তু ফ্লুইডের ডেল্টি, তাই না? তার মানে আমি জানি যে ডেল্টি 5 ডিগ্রি। তো এম আছে, সিপি আছে, তো 74.4 ওয়াট। এরিয়া আমি জানি পাইপের ডায়ামিটার, আউটার ডায়ামিটার আর ইনটু লেন্থ দিয়ে যেটা পাই ডিএল যে আমরা করি এরিয়া, সেটা দিয়ে করলে আমার হিট ফ্লাক্স আসে। কত আছে হিট ফ্লাক্স? হিট ছিল 74.4 ওয়াট, আর এরিয়া হলো 0.0628 মিটার স্কোয়ার। এটাকে এটাতে ভাগ দিলে হিট ফ্লাক্স চলে আসবে। কত আসছে বলো? এটা কিন্তু ফার্স্ট পার্টের অ্যান্সার হয়ে যাবে। আমাকে কিন্তু মানে এইচ ইউজ করা মানে ছাড়াই কিন্তু আমি এই পার্টের অ্যান্সার করতে পারতেছি। কত আসছে? 1184.7। 1184.7, একটু ছোট হয়ে গেল না জিনিসটা? তাহলে বই কি ভুল আছে? বইয়ের ভ্যালুটা তো আর 10 টাইমস বেশি দেখাচ্ছে। 11841 দেখাচ্ছে, মানে পয়েন্ট নাই। 74.4 কে 0.0628 দিয়ে ভাগ করলে তাহলে বই হয়তো ভুল আছে কিনা, নাকি 74.4টা 74.4 হবে না? 74.4টা কি করে দেখছো ওটা হয় কিনা? তার বই টাইপও থাকতে পারে, অসম্ভব কিছু না। Point 0628 1184.7, হ্যাঁ এটা ঠিকই আছে, ওইখানে তো ভুল নেই। আর ওখানে ছিল 0.0148 into 1006 into 5। সরি, এরিয়াটা হবে স্যার 0.00628। ওই এরিয়া লেখার মধ্যে ভুল হয়েছে। জি স্যার। আচ্ছা, সেই কারণে 10 টাইমস এরিয়া আসছে। ওকে, এনিওয়ে, তাহলে এটা একটু তোমরা খাতা বা যেখানে ইয়ে করো মার্ক করে রাখো আর কি। আমি স্লাইডটা তো এটা বই থেকে তোলা, বই থেকে টাইপ করা ছিল আর কি। এনিওয়ে, এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমাকে যে বলছে যে কিউ বাই এটা বের করতে হবে, এই কিউ বাই এটা কিন্তু আমি এখানে শুরুতেই এই কাজটা করলে আমার কিউ বাই বের হয়ে যায়। এতক্ষণ ধরে আমি যেগুলো করছি, এইচ বের করছি, এই করছি, সেই করছি, এত রকম কাজ কারবার করছি, এগুলোর সাথে কিন্তু তোমার কোনোটাই কানেকশন নাই, তাই না? তোমার কিউ বাই এ কিন্তু এমসিপি ডেল্টি দিয়ে করতে পারতে। এম তুমি জানো, সিপি জানো, ডেল্টিও তুমি জানো। তার মানে কিন্তু তোমার প্রথম পার্ট যেটা বলছে যে কতটুকু হিট ফ্লাক্স দিতে হবে, সেই অঙ্ক কিন্তু এখানেই খতম হয়ে যেত এই 3 লাইনের মধ্যেই। তো এখানে বইয়ের জিনিসটা আমি যদি শেয়ার করতে, সেই জন্য বইয়ে লাস্টে দেখাচ্ছে দেখে লাস্টে। বাট কেউ যদি শুরুতেই 3 লাইন করো তাহলে কিন্তু ওই পার্টের মার্ক পেয়ে যাবা। তুমি ওই যে প্লট থেকে এইচ বের করা না বের করে, এগুলো কিন্তু কিচ্ছু লাগতেছে না এখানে। এইচ এটা কখন লাগবে? এখন বলছে যে হোয়াট অ্যাভারেজ ওয়াল টেম্পারেচার উড বি নেসেসারি। এখন এইচ এর পার্টটা ইউজ করতে হবে। সো কেউ যদি মনে করে যে এই প্রথম 3 লাইন করে প্রথম পার্টের অ্যান্সার দিয়ে দিচ্ছে, বাকি আর প্লটে হাতই দাও না, তাহলে প্রথম পার্টের জন্য যত মার্ক অত মার্ক পেয়ে যাবে, ওটা কিন্তু সমস্যা নেই।
তো এটা একটু খেয়াল করো আর কি কিভাবে সাজাইছে বই ডাজন্ট ম্যাটার তোমার অঙ্কের ক্যালকুলেশন তুমি করতে পারলেই হলো আর কি। আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে এখানে এইচ ছাড়াই এই পার্টটুকু সলভ করা সম্ভব তো আমি এইচ দেখাইছি বইয়ের সিকোয়েন্স ফলো করে করে দেখাচ্ছি দেখে আমি এইভাবে আসছে জিনিসটা আদারওয়াইজ তুমি এই যে আমি এখন যে স্লাইডটা চোখের সামনে দেখতেছো কেউ যদি শুরুতে এই স্লাইডের অঙ্কটা এটুকুই করে ফেলো আর কিছু না করে তাহলে কিন্তু ফার্স্ট পার্টের অ্যান্সার আসতেছে তো এটা একটু খেয়াল রাখো আর কি যে অঙ্ক বুঝো মুখস্থ না করে আর কি তো এটাতে যদি হাফ মার্ক থাকে তুমি 3 লাইন করে হাফ মার্ক কিন্তু পেয়ে যাবা ওই প্লটের কাজ না করলেও কিছু আসে যায় না তো এখন আমি কি করবো তাহলে পরের পার্টের অ্যান্সার কিভাবে করবো অ্যাভারেজ ওয়াল টেম্পারেচার জানতে চেষ্টা বলো তো এখন তো আর খুব ঝামেলা হওয়ার কথা নয় সিম্পল জায়গায় চলে আসছি আমরা ওয়ালের টেম্পারেচারটা কিভাবে বের করবো বলো কি কনফিগার গেলাম মনে হয় এইচ এ ডেল্টা টি 74.4 ধরে এখানে স্যার হ্যাঁ, মানে আমি কিউ জানি এখানে তাই না এই আমি তো বলছি যে এনার্জি ব্যালেন্স কিউ হলে এমসিপি ডেল্টা যেটা সেটা আমার এনার্জি ইনপুট হতে হবে সেটা হিট ট্রান্সফার হতে হবে এগুলো ইকুয়াল হতে হবে তো কিউ ইকুয়াল টু এমসিপি ডেল্টা ইকুয়াল টু এইচ এ ডেল্টা টি তো এই কিউ তুমি অলরেডি জানো এইচ এ ডেল্টা টি কিউ বাই এ যদি এই পাশে নিয়ে আসো তাহলে এই মানে যেটা কিউ বাই এ আসছে তোমার 11,841 ইটস ইকুয়াল টু এইচ ডেল্টা টি কি ওয়ালের টেম্পারেচার মাইনাস ফ্লুইডের বাল্ক টেম্পারেচার ফ্লুইডের বাল্ক টেম্পারেচার কত এখানে বলতে পারবো ফ্লুইডের বাল্ক টেম্পারেচার কত 302.5 302.5 কারেক্ট তাহলে আমার এই 302.5 বসাই দিলে তুমি এখানে টিডাব্লিউ পেয়ে যাবা এই টিডাব্লিউ হলো পরের পার্টের অ্যান্সার আমাকে চাইছি টিডাব্লিউ হলো 370 ঠিক আছে এইটা করার জন্য কিন্তু আমার এইচ প্লট এগুলো সব ইউজ করতে হয়েছে বাট প্রথম পার্টটুকুর জন্য ওগুলো কিচ্ছু ইউজ করতে হবে না আর কি তো এখন যে যেভাবে করতে চাও করতে পারো আর কি তো এইটা অঙ্কটা এখানেই শেষ আর কি তো অঙ্কটা নিয়ে কোনো কনফিউশন থাকলে বলতে পারো কারো কোনো কোশ্চেন এক্সাম্পলের অঙ্ক অবভিয়াসলি বই ঘাটলে তোমরা এটা পাবা তারপরও কোনো কারণে যদি মনে হয় যে হ্যাঁ না এটা এইটা এইখানে এইভাবে কেন করলো বা ওইটা কেন করলো আমাকে কোশ্চেন করতে পারো কি কারণ অনেক সময় তোমাদের মানে এটাও একটা সমস্যার বিষয় অনেক স্টুডেন্টেরই মনে হয় যে একটা বইয়ের এক্সাম্পল অঙ্ক করতে এত মনোযোগ দেওয়ার কিছু নেই পরে পড়ে নিলে হবে পিএল তো ফাইট দিবই বাট একটা জিনিস খেয়াল রাখো বই কিন্তু সাইজ কম্পেক্ট করার জন্য অনেক কিছু কিন্তু এক্সপ্লেন করে না তো আমরা জানি বা আমরা আগে দেখেছি এই টাইপের কথা যে অঙ্ক করে ফেলতে পারে কারণ কোথায় দেখেছে কেন দেখেছে সেই জিনিস কিন্তু তখন তোমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে যদি তুমি না মনে রাখতে পারো আর কি। তো এই জন্য কোনো কিউরিসিটি থাকলে এক্সাম্পল অঙ্ক হোক আর যেটাই হোক সেটা নিজের মাইন্ডটা ক্লিয়ার করে নেওয়া খুব জরুরি আর কি আচ্ছা অঙ্কটা এখানেই শেষ আর একটা স্লাইড আছে তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে সেটা হচ্ছে লিকুইড মেটাল হিট ট্রান্সফার লিকুইড মেটাল হিট ট্রান্সফারটা কি লিকুইড মেটাল বলতে হলো যে মার্কারি টাইপের জিনিস যেগুলা তোমার ওই নর্মাল টেম্পারেচারে লিকুইড বেশ হাই টেম্পারেচারে লিকুইড ফর্মে থাকে আর কি এগুলো থার্মাল কন্ডাক্টিভিটি অনেক হাই হয় আমরা দেখছিলাম আহ, আগে এক্সাম্পলে বলছিলাম যখন আমরা যে থার্মাল বাউন্ডারি লেয়ার ভেলোসিটি বাউন্ডারি লেয়ার নিয়ে কথা বলছিলাম আহ, এগুলা নর্মালি হিট এক্সচেঞ্জের জন্য একটা বেশ ইউজফুল একটা ফ্লুইড বিকজ হলো যে তোমার অনেক লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি যদি অল্প জায়গা থেকে ট্রান্সফার করতে হয় তাহলে এই ফ্লুইড ইউজ করলে ইটস পসিবল এখন আমরা নর্মাল লাইফে কিন্তু আমরা লিকুইড মেটাল এর হিট ট্রান্সফার হিট এক্সচেঞ্জার দেখি না বিকজ এটা এক্সপেন্সিভ অবশ্যই প্লাস হলো যে আমাদের ওই লেভেলের হিট এক্সচেঞ্জ করতে হয় না এটা কোথায় হয় নর্মালি দেখা যায় যে খুব হাই টেম্পারেচার সিস্টেম ধরো নিউক্লিয়ার রিয়েক্টর তার জন্য কিন্তু এটা একটা সুইটেবল অপশন আর কি যে তুমি হিউজ পরিমাণে হিট অল্প ফ্লুইড দিয়ে ট্রান্সফার করতে হলে তোমাকে কিন্তু এটা চিন্তা করতে হবে বাট নিউক্লিয়ার রিয়েক্টর তুমি পানি দিয়ে ঠান্ডা করতে চাইলে অনেক পানি লাগবে আর কি তুমি করা করে না যে বা করবে না যে তা না পার্শিয়ালি করেও বাট এটা অনেক লিকুইড মেটাল অনেক ইউজফুল এফিশিয়েন্ট আর কি বাট লিকুইড মেটাল একটা প্রবলেম হলো ডিফিকাল্ট টু হ্যান্ডেল বিকজ এটা হাইলি করোসিভ এবং
ওয়াটার বা এয়ারের ডিরেক্ট কন্টাক্টে আসলে অনেক সময় মানে ভায়োলেন্ট বিহেভিয়ার মানে এক্সপ্লোশন বা তোমার ইয়ে হতে পারে আরকি। তো সেই জিনিসগুলাও কেয়ারফুল থাকার ব্যাপার হয়। তারপরও এগুলোর জন্য প্রিকশন নিয়ে মোটামুটি কমার্শিয়াল মানে ইন্ডাস্ট্রিয়ালি যেখানে লিকুইড মেটারিয়াল হিট এক্সচেঞ্জের দরকার হয় করা পসিবল হয়। এখন যেটা বলছিলাম লিকুইড মেটারিয়াল হিট ট্রান্সফার তোমার থার্মাল কন্ডাক্টিভিটি অনেক হাই কম্পেয়ার্ড টু আদার ফ্লুইড। আ তো এখানে যেমন তোমার ছিল যে প্রান্ডাল নাম্বার অফ লিকুইড মেটাল ইজ ভেরি লো লাইক 0.001 টাইপের আরকি। আমাদের ওয়াটারে ছিল 0.7 লিকুইড মেটাল হলো 0.01। তো এই যে প্লটটা যে আমরা অঙ্ক করছিলাম খেয়াল আছে? এই প্লটটা দেখো ডান পাশে দিচ্ছি। প্লটে দেখো যে উপরে যে ৩ টা ডেটা দেওয়া, সেই ৩ টা ডেটা কিন্তু লিকুইড মেটালের জন্যই দেওয়া। ঠিক আছে? মানে তখন আসে নাই, চোখে পড়ে নাই বা দরকার পড়ে নাই দেখে আলাপ করি নাই যে প্যানেল নাম্বার 0.01 এর জন্য ৩ টা সিচুয়েশন দিছে। 0.01 কোন ফ্লুইড যে এটার জন্য এত কিছু করতে হবে আরকি। মানে এটা হলো সেই লিকুইড মেটালের জন্যই আসলে করা। এই কারণে ওই পার্টটা ইম্পোর্টেন্ট। আদারওয়াইজ আমরা যেসব তেল বা পানি নিয়ে যদি আমরা কাজ করি যেসব নরমালি রেগুলার ইন্ডাস্ট্রি যেসব করে তাতে ওই প্যানেল নাম্বার এত লো হবেও না আর ওই জায়গাগুলোর দরকারও হয় না। তো এটা লিকুইড মেটালের জন্যই করা আরকি। এখন আমরা বাউন্ডারি লেয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, আগেও যেটা বলছিলাম যে বাউন্ডারি লেয়ার কোনটা সেটা হচ্ছে যে হিট থার্মাল বাউন্ডারি লেয়ার যদি বলি তাহলে সিস্টেমটা এমন যে ওয়ালের সাথে ফ্লুইডের হিট এক্সচেঞ্জ যতক্ষণ পর্যন্ত হইতে থাকবে ততক্ষণ পর্যন্ত থার্মাল বাউন্ডারি লেয়ার বলে আমি থিকনেসটা বলবো। তো যেহেতু ইয়ের হিট ট্রান্সফার মানে থার্মাল কন্ডাক্টিভিটি অনেক হাই লিকুইড মেটালের, তো সে ওয়াল থেকে অনেক দূর পর্যন্ত ওয়ালের হিটটা ট্রান্সফার করতে পারে। তো সেজন্য থার্মাল বাউন্ডারি লেয়ার অনেক থিক হয় কম্পেয়ার টু ভেলোসিটি বাউন্ডারি লেয়ার। মানে সিমিলার ফ্লুইড ভেলোসিটি বাউন্ডারি লেয়ার অনেক ন্যারো হবে কম্পেয়ার টু থার্মাল বাউন্ডারি লেয়ার। তো তাতে যেটা হয় যে তুমি এখানে ছবিটা খেয়াল করো যে ছবিতে দেখছি থার্মাল বাউন্ডারি লেয়ার অনেক হাই কম্পেয়ার টু লিকুইড বাউন্ডারি মানে ভেলোসিটি বাউন্ডারি লেয়ার। এবং তাতে কি হয় বাউন্ডারি লেয়ারের পরে কিন্তু আর এফেক্টটা থাকে না। যার ফলে ফ্লুইডের ভেলোসিটি প্রোফাইলটা কিন্তু ফিক্সড হয়ে যায়। এটা চেঞ্জ হয় না বাউন্ডারি লেয়ারের বাইরে। তারপর পাইপ বরাবর তুমি যতই যেতে থাকো ইট উইল বি ফিক্সড। ওটাতে আর কোনো সমস্যা নেই। তো সেইজন্য বলছি দেখো থার্মাল বাউন্ডারি লেয়ার যেহেতু অনেক বড় আর ভেলোসিটি বাউন্ডারি লেয়ার অনেক ছোট। তো ভেলোসিটি বাউন্ডারি লেয়ার পার হয়ে যাওয়ার পরে কিন্তু ভেলোসিটির প্যাটার্নটা ফিক্সড হয়ে গেল। এই যে এখানে যে এখানে ভেলোসিটি বাউন্ডারি লেয়ার দেখো যে ভেলোসিটি বাউন্ডারি লেয়ার লাইনটা পার হয়ে যাওয়ার পরে ভেলোসিটি প্রোফাইল মোটামুটি ফিক্সড আর চেঞ্জ হচ্ছে না। কিন্তু থার্মাল বাউন্ডারি লেয়ার আরো উঁচা। তো ওইটাই বলতেছে যে আ since the ratio of del by del T is small, the velocity profile has a very blunt shape over most of the thermal boundary layer. মানে হলো এই যে থার্মাল বাউন্ডারি লেয়ারের ভিতরে যে এতটুকু জায়গা, এই জায়গা ভেলোসিটি প্রোফাইল ব্লান্ট মানে চেঞ্জ হচ্ছে না। আ যেহেতু থার্মাল বাউন্ডারি লেয়ার অনেক বড়। তো ওই জায়গায় ভেলোসিটি বাউন্ডারি লেয়ার অনেক আগেই বাউন্ডারি লেয়ার শেষ হয়ে গেছে। সেজন্য ওর ভেলোসিটি প্রোফাইলটা চেঞ্জ হচ্ছে না। তো লিকুইড মেটাল ইজ মানে এটা তোমাদের একটু বেসিক জানানোর জন্যই পড়ানো যে এটা জাস্ট একটু জেনে রাখলা যে আমরা তো এতদিন ধরে অঙ্ক করি এয়ার দিয়ে করছি, ওয়াটার দিয়ে করছি, কখনো লিকুইড মেটাল দিয়ে করিনি। পরীক্ষা থাকতে পারে লিকুইড মেটাল তাতে কোনো সমস্যা নাই। তোমার প্রসিডিউর কিন্তু একই। রেফারেন্স নাম্বার, প্যানেল নাম্বার অনুযায়ী প্লট থেকে ডেটা নিয়ে অঙ্ক করে ফেলবা। বাট লিকুইড মেটালের যে বিহেভিয়ারটা টোটালি আম মানে ডিফারেন্ট এবং আ অনেক হাই হিট ট্রান্সফার করতে পারে সেই ব্যাপারটা একটু আইডিয়া দিলাম তোমাদেরকে আরকি যে একটু জানা থাকা ভালো আরকি। তো এই আমাদের চ্যাপ্টার 6 শেষ হয়ে গেল আজকে। 4th আ কনভেকশন হিট মানে হিট ট্রান্সফার যেটা আরকি মানে ন্যাচারাল না। তো আর তোমাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারো। নাইলে আমাদের কিন্তু আমার পার্টের সিলেবাসও কিন্তু শেষ। ঠিক আছে? মানে আজকে কিন্তু আমার পার্টের লাস্ট ক্লাস। নেক্সট উইক থেকে কিন্তু অন্য টিচার ক্লাস নেবে। তো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এমনি আমার অফিস আওয়ারের ব্যাপারে বলি। এটা যখন রেগুলার ক্লাস হতো তখন আমি ক্লাস শেষে বলে দিতাম যে তোমাদের পিএল এর সময় হোক, পরীক্ষার মাঝখানে হোক, আগে হোক, যখনই কোনো কোয়েরি হবে তখনই আমার সাথে কনট্যাক্ট করতে পারো। কোনো সমস্যা নাই। যতটুকু সম্ভব আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। এখন যেহেতু অন্যরকম সিচুয়েশন কোভিড এর এখন তো আসলে ফিজিক্যালি দেখা করা যাচ্ছে না। তো যদি খুব কুইক কোয়েরি হয় আমাকে ইমেইল করবা। আমি চেষ্টা করব ওই দিনের মধ্যেই সেটা রেসপন্স করে দিতে। তারপরে যদি মনে হয় যে না এমন একটা জিনিস আমি ইমেইলে ঠিকমতো এক্সপ্লেইন করতে পারতেছি না, তখন আমি হয়তো ইমেইলে রিপ্লাই দিব যে তোমার সাথে আমি ফোনে কথা বলি অথবা জুমে কথা বলি তাহলে আমার এক্সপ্লেইন করাটা ইজিয়ার হবে।
তো আই উইল ট্রাই মাই বেস্ট তোমাদের যতটুকু টাইম দরকার দেওয়ার জন্য। তোমাদের কোয়েরি থাকলে নিজেদের মধ্যে আলাপ করতে পারো, দ্যাটস ফাইন। বাট তারপর যদি দেখো যে না, তারপরও কনফিউশন ক্লিয়ার হচ্ছে না, ইউ আর মোস্ট ওয়েলকাম আরকি, যে আমার সাথে আলাপ করার জন্য। বাট যেটা হচ্ছে যে এখন একটা অঙ্ক দিয়ে বললো যে স্যার এটা কিভাবে সলভ করব, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট তুমি একটা কিছু করতে যে এক জায়গায় প্রবলেম হয়েছে যে এটা ভ্যালু মিলতেছে না, কেন মিলতেছে না সেটা বুঝতেছো না, বা ভুল হয়েছে কোথাও কিন্তু ভুলটা ধরতে পারতেছো না, সেগুলা ইজ ওকে, ঠিক আছে। কিন্তু একটা র্যান্ডম বইয়ের এক্সারসাইজের অঙ্ক দিয়ে যদি বলো যে স্যার এটা কেমনে সলভ করবো, সেটা কিন্তু অফিস আওয়ারের মধ্যে করে দেওয়া সম্ভব নাও হতে পারে। কারণ আমার নিজের তো সেটা ট্রাই করে দেখতে হবে যে কিভাবে করতে হবে আরকি। সো আর এমনি বইয়ের হলম্যানের বইয়ের যেটা বললাম যে খুব এক্সারসাইজের দিকে যাওয়ার দরকার নাই। এক্সাম্পল অঙ্কগুলো বুঝলে আমার কাছে মনে হয়েছে যে এই পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া কোনো সমস্যা না। তোমরা পুরানো বছরের কোশ্চেন যদি খেয়াল করো, এটা আমি এট লিস্ট 5 ইয়ার্স ধরে পড়াচ্ছি কোর্সটা। সো কোশ্চেন গুলো দেখলে বুঝতে পারবা যে আম সিমিলার টাইপের কোশ্চেনই হয়। অঙ্কর ভ্যালু বা অঙ্ক ডিফারেন্ট হতে পারে কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয় না। বিকজ আমার দেখা দরকার তুমি ওই কনসেপ্টটা বুঝছো কিনা। সো কেউ যদি এক্সারসাইজের অঙ্ক নিজে থেকে করতে চাও, দ্যাট ইজ আপ টু ইউ, কোনো সমস্যা নাই। আমি ডিসকারেজ করব না। কিন্তু করতেই হবে এরকম কোনো জিনিস আমি বলব না। বিকজ এটা যার, যার টাইমের ব্যাপার। কে কতটুকু টাইম দিতে পারবা সেটার জন্য। ওকে? তাহলে আর কিছু আছে কিনা বলো? কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কারো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে যেটা বলতেছিলাম যে শুরুতে একবার বলছি আমি। আচ্ছা, ওইটা বলে যে তোমরা সিআররা নিজেরা আলাপ করে ক্লাস টেস্টের সিলেবাস আর টাইম আমাকে জানাবা। আর আরেকটা যেটা বলছিলাম, আমি একটা সার্ভে দিছি। ঠিক আছে? সার্ভেটা তোমরা একটু কাইন্ডলি ইয়ে করবা, ফিল আপ করে দেবা। ২-৩ মিনিটের ব্যাপার। ওকে? যে তোমার ওই যে টিমস এর যে পেজটা, ওখানে কমেন্টে একেবারে জেনারেল জায়গাতেই যেখানে পোস্ট টোস্ট দেওয়া যায়, আ সেখানে দেয়া আছে আরকি লিঙ্কটা। আ যদি আ ইয়ে হয় তোমার মানে ওই কি বলে? আমি স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখাই দেই। তাইলে মনে হয় একটু ইজি হবে। মানে জাস্ট বোঝানোর জন্য যে জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস দিতে যাচ্ছি। এই যে, ঠিক আছে? এখানে কয়েকটা কোয়েশ্চেন জাস্ট টিক মার্ক দেওয়ার মতো কোয়েশ্চেন, যে কোর্স সম্পর্কে কোনো ইয়ে, কোথায় সমস্যা কোথায়, বা এটাতে এগ্রি করো কিনা, এটাতে ডিসএগ্রি করো কিনা, বা এরকম কোয়েশ্চেন জাস্ট টিক মার্ক দেবা। ১০ টা না ১২ টা টিক মার্ক আছে। দিয়ে ইউ আর ডান আরকি। ঠিক আছে? তো এটা এখানে অ্যানোনিমাস। আবার বলি, এখানে কিন্তু কোনো রোল নাম্বার চাচ্ছি না, কিচ্ছু চাচ্ছি না। তো তোমরা ফ্রিলি তোমাদের কমেন্ট দিতে পারো। ঠিক আছে? আমি আ ওখান থেকে আমার আ ট্র্যাক করার কিন্তু কোনো উপায়ও নেই যে কে কি লিখছো। যেহেতু আমি ইমেইল নাম্বারও চাচ্ছি না সেজন্য। তো টোটালি অ্যানোনিমাস। একজন জাস্ট একটা করে যদি ভোট মানে সার্ভে করো, তাহলে জিনিসটা মোর রিপ্রেজেন্টেটিভ হয়। আর একটা লাস্টে একটা বক্স রাখা আছে। কারো যদি কোনো স্পেসিফিক কমেন্ট থাকে যে এটা একটু বেশি পড়ালে ভালো হবে, এটাতে সমস্যা ছিল, বা এটা ভালো পড়ানো হয়নি, এটা ভালো পড়ানো উচিত। হোয়াট এভার দ্য কমেন্ট, কোনো সমস্যা নেই। তোমরা কমেন্ট করবা। বিকজ আমি এটা আগে নিচ্ছি এইজন্য যে সেমিস্টারের শেষে নিলে ২ টিচারেরটা একসাথে হয়ে গেলে কনফিউজ হয়ে যায় যে কারটায় কি সমস্যা ছিল মনে থাকে না অনেক সময়। সেজন্য আমি আমার পার্টটা আগেই নিয়ে নিচ্ছি। তোমরা কাইন্ডলি ক্লাস টেস্টের আগে এটা শেষ করে ফেলো। আমি কিন্তু ক্লাস টেস্টের আগে চেক করব কতগুলো জমা পড়লো। বিকজ এটা ইটস নট লাইক পার্ট অফ এনি টেস্ট অর সামথিং, বাট এটা আমার সুবিধা হবে এটা হলে, তোমাদের ফিউচার জুনিয়রদেরও সুবিধা হবে। সেইজন্য আমি চাচ্ছি আরকি। তো কাইন্ডলি তোমরা ২-৩ মিনিট স্পেয়ার করে এটা একটু ফিল আপ করে দিও। আর এমনি আমার আর এখান থেকে কিছু বলার নেই। পরীক্ষার কোয়েশ্চেনের প্যাটার্ন মোটামুটি একই রকমই হয়। আর কোন পার্ট আমি করব এখনো যেহেতু জানি না, সেজন্য কোয়েশ্চেন এড়িয়ে বলতে পারতেছি না। বাট নরমালি যেটা হয় ৪ টা থেকে ৩ টা, বা অনলাইনে হইলে ৩ টা থেকে ২ টাও হতে পারে। এখন কিভাবে হয় পরীক্ষায় তার উপরে। বাট তোমরা মোটামুটি আমি যা কভার করছি সেটাই পড়বা। প্রতিটা বইয়ের প্রতিটা চ্যাপ্টারেই দেখবা যে আমি যা কভার করছি তার থেকে আরো অনেক কিছু আছে। সেটা কিন্তু তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের সিলেবাসে ইনক্লুডেড না। তো তোমরা খামাখা বই আছে দেখে পড়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে না। কারো কিউরিওসিটি থাকলে পড়তে পারো। দ্যাটস টোটালি ফাইন। সো ইজ এভরিথিং ক্লিয়ার?
জি স্যার। ওকে, ওয়ান্ডারফুল। তাইলে তোমরা তোমাদের সাথে যোগাযোগ থাকবে, কোশ্চেন থাকলে অবশ্যই যোগাযোগ করবা। আর ভালো করে পড়াশোনা করো, প্রিপারেশন নিয়ে করো, পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। আর দেখা যাক এখন করোনা সিচুয়েশন কি হয়, পরীক্ষা কি স্টাইলে হবে সেটা জানি না। অল দ্য বেস্ট। আর এমনি যোগাযোগ তো লাগলে করবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ক্লাস আমি আজকে শেষ করে দিই। জি স্যার, আপনি Thank you, সুস্থ sir. থাকেন স্যার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো। পরে Thank you. হ্যাঁ লাগলে যোগাযোগ